আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। মনোজ দাস বলছি। গত 19 ও 20 তারিখে দিল্লি বৈঠকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তার বাংলাদেশের কাউন্টার পার্ট খলিলুর রহমানকে সাদা বাংলায় কয়েকটা বিষয়ে একেবারে চূড়ান্ত হুমকি দিয়েছিলেন। তার মধ্যে সবচেয়ে বড় হুমকি ছিল বাংলাদেশের মাটিতে পাকিস্তানের আইএসআই এর সঙ্গে তাল মিলিয়ে যে ভারত বিরোধী জঙ্গি তৎপরতা চলছে তা বন্ধ না করলে ভারত নিজেই ব্যবস্থা নেবে সেটা বন্ধ করার। অর্থাৎ ভারতীয় সেনা বাংলাদেশে ঢুকে যাবে, তারপর শুধু যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তা নয়, আরো অনেক হিসাব মেটাবে। খুব স্বাভাবিকভাবেই ভারতের এই হুমকিকে কথার কথা মনে করার কারণ ছিল না। খোঁজ নিচ্ছিলাম এই হুমকি পেয়ে বাংলাদেশ কি করে। খবর আসছিল অসমর্থিত সূত্র থেকে যে জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে নাকি সেখানকার সেনা, সরকার নয়, সে দেশের সেনা। কারণ সরকার চায়নি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে, তাহলে তো সরকারের গদিটা টলমল করে যাবে, পড়ে যাবে সরকার। আর সেনাও সরকারকে না জানিয়ে কিছু ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তাই বাংলাদেশ সেনার কাছ থেকে এই ব্যাপারে ভারতীয় সেনার কাছে কিছু খবর এসে পৌঁছেছে। যদিও ভারত খুশি নয় ব্যবস্থার পরিমাণগত দিক দিয়ে, এবং সেটা বাংলা সেনাকে জানিয়েও দিয়েছে যে এইটুকুতে আমরা খুশি নই, এবং বলেছে যে উই ওয়ান্ট মোর অ্যাকশন, না হলে বিপদ আছে। কি সেই বিপদ বলবো সেটা, তার আগে জঙ্গিদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সেনা তার কথা বলি। 19-20 নভেম্বর 2025 তারিখে দিল্লিতে বাংলা ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, তাই দিল্লিতে ভারত ও বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ঠিক পরেই বাংলাদেশে একটি সামরিক অভিযান পরিচালিত হয়েছে। এই তথ্য বিভিন্ন সূত্র থেকে অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য আমরা পেয়েছি। নিচে ঘটনাগুলোর বিস্তারিত যোগসূত্র তুলে ধরা হলো। 1, অজিত ডোভাল ও খলিলুর রহমানের বৈঠকটি মূলত কলম্বো সিকিউরিটি কনক্লেভের অংশ ছিল, তবে দুই দেশের নিরাপত্তা প্রধানরা গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয় নিয়েও একান্ত বৈঠক করেন। ভারতীয় সংবাদ মাধ্যম ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে ভারত এই বৈঠকে সীমান্তের ওপার থেকে আসা জঙ্গি হুমকি এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর যেমন কুকি চিন বা কেএনএফ তাদের কার্যক্রম নিয়ে ভারতের উদ্বেগের বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছিল। বৈঠকের অব্যবহিত পরেই সামরিক অভিযান করে বাংলাদেশ সেনা। বৈঠকের মাত্র 4 দিন পর 24 নভেম্বর 2025 বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে একটি বড় ধরনের অভিযান চালায়। তাদের লক্ষ্যবস্তু ছিল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা বম পার্টি। ভারত দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে যে এই গোষ্ঠীটি সীমান্তের দুপাশেই অস্থিরতা তৈরি করছে এবং মিজোরাম সীমান্তে ভারতের নিরাপত্তার জন্য তারা হুমকি। এর ফলাফল কি হলো? এই সামরিক অভিযানের বান্দরবানের রুমা উপজেলার গহীন জঙ্গলে সেনাবাহিনীর এই বিশেষ অভিযানে 3 জন কেএনএফ জঙ্গি নিহত হয়। সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এই জায়গাটি অভিযানটি মূলত বান্দরবান ও রাঙামাটি সংলগ্ন দুর্গম সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হয়েছে, যা ভারতের মিজোরাম সীমান্তের খুব কাছে। ভারতের অজিত ডোভালের অন্যতম দাবি ছিল জঙ্গি ঘাঁটি বাংলাদেশের যেগুলো সেগুলো গুটিয়ে দিতে হবে, ভেঙে দিতে হবে। সেই জঙ্গি ঘাঁটিতে তো শুধু কেএনএফ নয়, বাংলাদেশের নিজস্ব জঙ্গিরাই আছে তার মধ্যে বেশি। আনুষ্ঠানিকভাবে এই দাবি স্বীকার করা না হলেও ঘটনা প্রবাহ অত্যন্ত ইঙ্গিত দিচ্ছে। কাকতালীয় নাকি পরিকল্পিত জানা যায় না। অজিত ডোভাল নিরাপত্তার বিষয়ে জিরো টলারেন্স বা কঠোর ব্যবস্থা নেওয়ার বার্তা দেওয়ার ঠিক পরেই এই অভিযান পরিচালিত হয়েছে। বিশ্লেষকদের ধারণা ভারত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য শেয়ার করেছিল খলিলুর রহমানের সঙ্গে, যার ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী এই সার্জিক্যাল ধাঁচের অপারেশনটি চালায়। কিন্তু শুধু কেএনএফ কেন,
KNF এর সাথে ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদীদের এবং কোনো কোনো ক্ষেত্রে আন্তঃসীমান্ত অস্ত্র চোরাচালান চক্রের যোগসাজশ রয়েছে। তাই এই ঘাঁটিগুলো উড়িয়ে দেওয়া ভারতের নিরাপত্তার জন্য স্বস্তিদায়ক। কিন্তু বাংলাদেশের নিজস্ব যে জঙ্গিরা আছে, তাদের নিজেদের যে জঙ্গিরা আছে, ওই আল শামস, আল বদর, ABT, হিজবুত তাহরির, এই যে সবগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা? কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এবং তার জন্য ভারত এই ব্যবস্থাতে সন্তুষ্ট নয়। এটুকুতে ভারত বেশ বড় ধরনের 12টি জঙ্গি ঘাঁটির তালিকা দিয়েছিল খলিলুর রহমানের হাতে। তার মধ্যে মাত্র 2-3টির ক্ষেত্রে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ, সেগুলো ওই KNF জঙ্গিদের ব্যাপারে, বাকিগুলো যথারীতি আছে। বাংলা সেনা বলছে তাদের নিজেদের জঙ্গি, বাংলাদেশের নিজের জঙ্গিদের ক্ষেত্রেও নাকি শীঘ্র ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ভারতের কাছে গোয়েন্দা সূত্র থেকে খবর এসেছে সেনাবাহিনীর এই অ্যাকশনের বিরুদ্ধে ইউনূস সরকারের সমর্থক যারা আছে, যেসব দলগুলো, বিশেষ করে জামাত, NCP, এমনকি BNP, তারা ক্ষেপে গেছে। তারা ইউনূসকে দিয়ে সেনার হাত বেঁধে দিয়েছে। ফলত অ্যাকশনে যাওয়ার ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করে ফেলেছে ভারত। যেটা বলেছিলাম না এর আগে একটা ভিডিওতে, যে টাইম বোমা দিয়ে দিয়েছেন, একবারে দিন ঠিক করে, সেদিন 7 দিন কিংবা 15 দিন, বিভিন্ন, কারণ এই ব্যাপারে তো কোনো আধিকারিক জানকারি নেই, সুতরাং একটা দিন ঠিক করেছে, এটা জানা গেছে। তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে অভিযান হয়েছে বটে, তবে সেখানটায় বড় কিছু হয়নি। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে অবশ্য এই বিষয়ে খবর ব্ল্যাকআউট করা হয়েছে। তবে ভারতীয় গোয়েন্দারা কনফার্ম করেছে যে বান্দরবান জেলার দূরবর্তী ক্যাম্পে রোহিঙ্গা যুবক এবং জঙ্গি সংগঠনের সদস্যদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় একই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সিলেট জেলা পাকিস্তানের সামরিক প্রশিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ক্যাম্প চলছে। প্রশিক্ষণের বিষয়বস্তু হলো এই ক্যাম্পগুলিতে IED তৈরি, গেরিলা কৌশল এবং সীমান্ত অনুপ্রবেশ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই ক্যাম্পগুলোর বেশিরভাগই চলছে যথারীতি চালু আছে উত্তর বাংলাদেশের জঙ্গি ক্যাম্পগুলো, আর এতেই ক্ষেপে গেছে ভারত এবং প্রথম টার্গেট রেখেছে ওই উত্তর বাংলাদেশের অংশ, শিলিগুড়ি করিডোরের লাগোয়া সীমান্ত। প্রস্তুতি পর্ব শেষ, এখন শুধু ফায়ার বলার অপেক্ষা, তারপরে ধুমধুমার শুরু হবে। কিরকম প্রস্তুতি ভারতের? কোনো দেশের, দেখুন, কোনো দেশের সেনাবাহিনীর লাইভ বা প্রকৃত সেনা সংখ্যা এবং মজুত করা অস্ত্রের সুনির্দিষ্ট তালিকা গোপন থাকে, পাওয়া যায় না। তবে সামরিক গঠনের বা ফরমেশনের সাধারণ কাঠামো এবং ওপেন সোর্স বা জনসমক্ষে আসা তথ্যের ভিত্তিতে একটি ধারণা দেয়া যায়। ভারতের সামরিক উপস্থিতিটা কিরকম? ভারতের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধীনে এই এলাকাটি অত্যন্ত সুরক্ষিত। ওই শিলিগুড়ি করিডোরের ওই এলাকা মূল দায়িত্ব পালন করে ত্রিশক্তি কোর। প্রধান ঘাঁটি ওর অবস্থান হলো সুকনা, এটা শিলিগুড়ির খুব কাছে, এবং এখানে 33 নম্বর কোরের সদর দপ্তর। এটি এই পুরো অঞ্চলের প্রধান কমান্ড সেন্টার। বিন্নাগুড়ি, এখানে 20 মাউন্টেন ডিভিশন, কিরপান ডিভিশন আছে, তার সদর দপ্তর। এই ডিভিশনটি মূলত ডুয়ার্স এবং করিডোরের সুরক্ষার দায়িত্বে থাকে। কালিম্পং, এখানে 27 মাউন্টেন ডিভিশন, স্ট্রাইকিং লায়ন নাম তার সদর দপ্তর। যদিও এটি পাহাড়ে, তবুও করিডোরের উত্তর দিকের সুরক্ষায় এটি গুরুত্বপূর্ণ। এছাড়া নতুন ফরওয়ার্ড বেস হয়েছে অতি সম্প্রতি। ভারত সরকার এই করিডোরকে আরো শক্তিশালী করতে 3টি নতুন গ্যারিসন বা ফরওয়ার্ড বেস তৈরি করেছে। চোপড়ায়, যেটা উত্তর দিনাজপুর বা বাংলাদেশ সীমান্তের খুব কাছে, কিষানগঞ্জ বিহার সীমান্তে, ধুবড়ি আসাম সীমান্তে, এবং বিমান ঘাঁটি আছে হাসিমারায়
আলিপুরদুয়ারে অবস্থিত এই ঘাঁটিটি কৌশলগতভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে ভারতীয় বিমান বাহিনীর 101 স্কোয়াড্রন মোতায়েন রয়েছে, যারা অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান পরিচালনা করে। আছে বিমান দপ্তর আছে বাগডোগরায়। এটি মূলত হেলিকপ্টার ইউনিট এবং পরিবহন বিমানের জন্য ব্যবহৃত হয়, যা দ্রুত সৈন্য রসদ পাঠায়। আনুমানিক সৈন্য সংখ্যা কত আছে? আনুমানিক সৈন্য সংখ্যা 40 থেকে 50,000। সাধারণত অসাধারণ ক্ষেত্রে এটা আরো বেড়ে যায়। আর যুদ্ধাস্ত্র, ওই যে বললাম রাফাল ফাইটার জেট আছে, MI-17 আছে, হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টার আছে, হেভি লিফট হেলিকপ্টার আছে, স্থলপথে T-72 ক্যাম্প, T-92 যে ট্যাঙ্ক, T-72, T-90 ভীষ্ম ট্যাঙ্ক আছে সমতল এলাকার জন্য। এছাড়া আছে বোফোর্স এবং M777 আল্ট্রালাইট হাউইটজার পাহাড়ি এলাকার জন্য। আর আকাশ প্রতিরক্ষা এয়ার ডিফেন্স সিস্টেম আছে S-400। এবার দেখা যাক বাংলাদেশের প্রস্তুতিটা কেমন। দেখুন, শিলিগুড়ি করিডোরের ঠিক উল্টো দিকে বাংলাদেশের উত্তরাঞ্চল বা রংপুর রিজিয়ন অবস্থিত। এই এলাকাটি বাংলাদেশ সেনাবাহিনীর রংপুর এরিয়া কমান্ডের অধীনে। প্রধান ঘাঁটি তার হলো রংপুর সেনানিবাস, রংপুর ক্যান্টনমেন্ট। এটি এই অঞ্চলের প্রধান সামরিক ঘাঁটি। এখানে 66 পদাতিক ডিভিশন ইনফ্যান্ট্রি ডিভিশনের সদর দপ্তর। এছাড়া সৈয়দপুর সেনানিবাস, এটি রংপুরের কাছেই অবস্থিত এবং এখানে EME সেন্টার এবং আর্টিলারি ইউনিটের উপস্থিতি। খোলাহাটি সেনানিবাস দিনাজপুরের পার্বতীপুরে, এটিও কৌশলগতভাবে ভারতের করিডোরের খুব কাছে। আনুমানিক সৈন্য যুদ্ধাস্ত্রের ধরনটা কি? সব মিলে সৈন্য সংখ্যা এই ডিভিশনে আছে মোটামুটি 10,000 থেকে 15,000। রংপুরের আশেপাশের ব্রিগেডগুলো মিলিয়ে এই অঞ্চলের সর্বাধিক 20,000-এর মতো সৈন্য মোতায়েন থাকতে পারে। আর যুদ্ধাস্ত্র আর্মড বা সাঁজোয়া বাহিনী আছে। রংপুর ডিভিশনের অধীনে আর্মার্ড রেজিমেন্ট বা ট্যাঙ্ক ইউনিট রয়েছে। এখানে সাধারণত MBT-2000 বা টাইপ 69 ট্যাঙ্ক ব্যবহার করা হয়। আর্টিলারি কামানের গোলা বা আর্টিলারি ব্রিগেড আছে, 66 আর্টিলারি ব্রিগেড। পদাতিক বাহিনী তাদের আধুনিক অ্যাসাল্ট রাইফেল, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং মোটর সজ্জিত পদাতিক বাহিনী আছে। তুলনামূলক আলোচনা করলে দেখব ভারতের কাছে বাংলাদেশ সামরিক শক্তির বিচারে কোনো প্রতিপক্ষ নয়। তবু ওই যে কথাই আছে না, প্রতিপক্ষকে কখনো ছোট করে দেখতে নেই, কারণ পচা শামুকেও পা কাটে। তাই ভারত তার প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিয়ে রেখেছে, কারণ ভারত জানে সুযোগের সদ্ব্যবহার করতে চীন নেমে যেতে পারে সংঘাতে। ট্রাম্প সাহেবের মতিগতির হদিশ পাওয়া ভার, তাই প্রস্তুতি চূড়ান্ত করে রেখেছে ভারত। সবচেয়ে বড় কথা, ভারত আর নীরব দর্শক হয়ে যে থাকবে না, সেই বার্তা খলিলুর রহমান মারফত পাঠিয়ে দিয়েছে ইউনূস সরকারের কাছে। একেবারে ডেডলাইন সমেত বার্তা, এই তারিখের মধ্যে যা করার করো, নইলে আমরা ঝাঁপিয়ে পড়ব। এখন দেখার বাংলাদেশ সরকার কি করে এবং কি চায়। ইউনূস মাঝেই সেনাকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেন। ভারত ছাড়া আর কার সঙ্গে তিনি যুদ্ধ করবেন? তার সেনাপতিরা, তার সঙ্গী সাথীরা, তারা ভারতের বিরুদ্ধে 50 লক্ষ সৈন্য, যুবক সৈন্য নামাবার কথাও বলেন। ভারতের বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুতির কথা ইউনূস যেমন বলেন, তেমন বলেন তার সাথীরা। এবার তাদের মনের আশা পূর্ণ হবে বলে মনে হচ্ছে। কারণ তবে মুশকিলটা হচ্ছে কি, এই লড়াই তো মুখে হবে না, ফেসবুকে হবে না, এই লড়াই হবে অস্ত্র এবং সৈন্য সামন্তের উপরে। সুতরাং এই লড়াইটা এবার ইউনূস সাহেব এবং তার সঙ্গীদের লড়াইয়ের স্বাদ পূর্ণ হবে। আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে শুনছেন এবং দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মানুষের মনে প্রশ্ন, মানুষ ভাবছে যে ইউনূস কি আদৌ থাকবে কি থাকবে না, ইউনূসের বিদায় কখন হবে। কেউ বলছে যে ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে, কেউ বলছে জানে ইউনূস নির্বাচন দিবে না, থাকবে। এগুলো নিয়ে নানান আলোচনা, জল্পনা কল্পনা হচ্ছে। বাট আমরা একটি কথা বলতে পারি যে ইউনূস থাকবে না এবং ইউনূসের বিদায় ইনশাল্লাহ নিশ্চিত হবে। কারণ আমরা ইউনূসের সাথে আমাদের যে খেলা,
ইনুসের বিদায় ঘণ্টা ইনশাল্লাহ আমরা ডিসেম্বরই হোক, ইনুসের সাথে আমাদের ফাইনাল খেলা, ডিসেম্বরই ইনুসের বিদায় হোক। অলরেডি আপনারা জানেন যে লাগাতার আন্দোলন সংগ্রাম কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি যে কথাটি বলি যে ইনুসে 90% ইনুস পড়ে গেছে, 90%-এর মোর যদি আপনি বলেন যে ইনুস পড়ে গেছে। ইনুসের অবস্থা এত নাজুক, আন্তর্জাতিকভাবে যদি বলেন তাহলে ইনুসের অবস্থা খুব নাজুক, এবং লোকালি যদি বলেন মানুষ এখন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশে একজন ঘৃণার পাত্র হিসাবে পরিণত হয়েছে ইনুস। আসলে একটু আন্তর্জাতিকভাবে একটু বিশ্লেষণ করি যে আন্তর্জাতিকভাবে সে কিভাবে নাজুক হয়ে পড়েছে এবং মানুষ কিভাবে তাকে আন্তর্জাতিকভাবে মানুষ তাকে ঘৃণা করা শুরু করেছে। সো মূল বিষয়টা হচ্ছে যে ইনুস তো শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিল। সো ইনুস যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে তখন বিশ্বের আন্তর্জাতিক যারা মোরাল ছিল বা আন্তর্জাতিক ব্যক্তিত্ব ছিল, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মানবাধিকার কর্মী সহ সকলে মনে করতো যে ইনুস বাংলাদেশের জন্য একটা ফিগার, সে বাংলাদেশের জন্য একটা শান্তির দূত। কিন্তু 5 আগস্টের পরে আন্তর্জাতিকভাবে তার কাছে এই অর্গানাইজেশনগুলোর কাছে, বিশেষ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপরে জাতিসংঘের মানবাধিকার কমিশন সহ আইসিসি সহ সবগুলো জায়গার মধ্যে তার বিরুদ্ধে এভিডেন্স সহ প্রমাণ সহ এই ইনুসের বিরুদ্ধে যে অভিযোগগুলো গিয়েছে, এই অভিযোগগুলো আন্তর্জাতিক সংস্থাগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে। আমরা ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আমরা অলরেডি তার বিরুদ্ধে কমপ্লেন করেছি এবং তার যে এই সোমবারেও যাব আমরা জেনেভাতে গিয়ে তার যেই বাংলাদেশে যে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য প্রমাণ এগুলো আমরা ওইখানে কমপ্লেন আকারে জমা দিব। এবং আমরা সহ আমরা তো একটা উইংস, বাংলাদেশের শত শত উইংস এই ইনুসের এইগুলো নিয়ে বাংলাদেশে বিশ্বের আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর সাথে কাজ করেছে। ইনুস যে বাংলাদেশে কি রকম পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, তার ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে আমাদের নেত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে, তার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে, পুলিশকে, দেশের জনগণকে খুন হত্যা, এই চিত্রগুলো আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর কাছে গিয়েছে এবং তারা এগুলো খতিয়ে দেখেছে এবং এগুলোর প্রমাণ পেয়েছে। সুতরাং আন্তর্জাতিক বিশ্বে ইউনূসের অবস্থান একেবারে নাজুক, তাকে আন্তর্জাতিক বিশ্ব আর কোনো সমর্থন করছে না। যেমন আপনি যদি বলেন যে মানবাধিকার কমিশনে ইউরোপিয়ান ইউনিয়নের যে জেনেভাতে যে বসে আছেন উনি যে হেড, যে বলকার তুর্ক, উনি আগে আমাদের লোকজনের কথাই শুনতো না, ইউনূসকে উনি ফেরেশতা মনে করতো। কিন্তু এখন উনি আমাদের সাথে কথা বলছেন, আমাদের লোকজনের সাথে কথা বলছেন, কথা শুনছেন, অভিযোগগুলো আমলে নিচ্ছেন এবং ক্ষতি দেখছেন। সো ইউনূসের যে আন্তর্জাতিক যে কানেকশন ছিল সেই কানেকশনটা একেবারে ভেঙে পড়েছে এবং তাকে আন্তর্জাতিকভাবে আর কেউ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বা বাংলাদেশের জন্য ফিগার মনে করছে না, তারাকে বাংলাদেশের একজন ভিলেন মনে করছে আন্তর্জাতিক বিশ্ব। সো আন্তর্জাতিকভাবে সে তার পক্ষে আর কেউ দাঁড়াবে না। এখন আসেন লোকালি আপনি বাংলাদেশের মানুষ 5 আগস্ট আসার আগে মানুষের একটা ধারণা ছিল যে বাংলাদেশে যদি ইউনূসের মতো এরকম নোবেল বিজয়ী কেউ যদি বাংলাদেশের শাসন ক্ষমতা চালাতো, এরকম একটা মানুষের মনের মধ্যে একটা প্রশ্ন ছিল। কিন্তু 5 আগস্টের পরে ইউনূস যখন ক্ষমতা দখল করার পরে এই দীর্ঘ 14-15 মাসে বাংলাদেশে যে পরিমাণ মানবাধিকার লঙ্ঘন করেছে, মানুষের ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, মানুষের ব্যক্তি জীবনের উপরে চাঁদাবাজি, ধর্ষণ, খুন, মানে বাংলাদেশে আপনি দেখাতে পারবেন না কোথাও কোনো রাস্তার মধ্যে একটা ইট লাগিয়েছে অথবা কোথাও কোনো একটি কাঠের সেতু বা বাঁশের সেতু নির্মাণ করেছে, এরকম কোনো ঘটনা আপনি বাংলাদেশে ইউনূসের এই শাসনামলে আপনি দেখাইতে পারবেন না। বরং আপনি কি দেখাইতে পারবেন? অনেক বড় বড় স্থাপনাতে আগুন দেওয়া হয়েছে, অনেক বড় বড় স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দেওয়া হয়েছে, আপনার গাজীর ফ্যাক্টরি সহ, তারপরে প্রাণ আরএফএল সহ, শাহিন চাকলাদারের 5 তারকা হোটেল সহ অনেক প্রতিষ্ঠানে আগুন দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। গার্মেন্টসগুলো বন্ধের পথে, মানুষের কয়েক লক্ষ মানুষ বেকার হয়ে গিয়েছে, গার্মেন্টস শ্রমিকরা বেকার হয়ে গিয়েছে। এই যে একটা বাংলাদেশে একটা অরাজকতা, দুর্নীতি, লুটপাট
টেম্পু স্টেশনের আগে যেখানে মানুষ যদি চাঁদা দেওয়া লাগতো, আগে হয়তো 2 টাকা চাঁদা দেওয়া লাগতো, এখন চাঁদা দেওয়া লাগে 8 টাকা, 4 জনে যে চাঁদা যাচ্ছে। মানুষের ব্যবসা বাণিজ্য একদম থুপড়ে পড়েছে। যে এই নাজুক পরিস্থিতিতে গণতন্ত্র তো নাই বললেই চলে। আপনি গণতন্ত্র বাংলাদেশে আওয়ামী লীগ আমলে, শাসন আমল তো ছিল, কিন্তু আওয়ামী লীগ শাসন আমলে কি এরকম ছিল যে কাউকে নির্বাচন করতে দেয় না, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছে? বিএনপিকে তো নিষিদ্ধ করা হয় নাই। বিএনপিতে বারবার বলা হয়েছে নির্বাচনে আসার জন্য, তারা আসে নাই। আজকে কি এখানে কি করা হলো? বা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে দেওয়া হচ্ছে না, 14 দলকে দেওয়া হচ্ছে না, রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হচ্ছে, কোনো কার্যক্রম করতে দেওয়া হচ্ছে না। নিরীহ মানুষকে জয় বাংলা বলার অপরাধে মানুষকে হত্যা করছে, মানুষকে পিটাচ্ছে, মফ করছে। 32 নম্বর আওয়ামী লীগ আমলে কি জিয়া রহমানের মাজার ভেঙে দিয়েছে? দেয় নাই। এখন ধানমন্ডি 32 নম্বর এইভাবে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে, একদম ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই যে এই কাজগুলো করেছে, এগুলো করার ফলে আপনি বাংলাদেশের মানুষ এখন মনে করে যে ইউনূস হচ্ছে বাংলাদেশের জন্য একটা ডেভিল, ইউনূস হচ্ছে বাংলাদেশে অশান্তির দূত। এই ইউনূসের কারণে আজকে বাংলাদেশটা নষ্ট হয়ে গেছে। সো এই কারণে আন্তর্জাতিকভাবে এবং লোকালি ইউনূসের অবস্থান একেবারে শূন্যের কোঠায় চলে গেছে। আমি বলি, যদি মিনিমামও বলি যে 90% ইউনূস ইজ ফিনিশ, জাস্ট কোন রকম 10% ইউনূস সার্ভাইভ করছে। যে কোনো সময় ধাক্কা দিলেই পড়ে যাবে ইনশাল্লাহ। সেই ধাক্কা দেওয়ার জন্য পরিকল্পনা সবকিছু ঠিক আছে, এদেশের জনগণ রেডি, জনগণ প্রস্তুত। নভেম্বরের থেকে আন্দোলন লাগাতার কর্মসূচি আসছে। আমরা এর আগে বলেছিলাম শেখ হাসিনা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে যে মার্চ টু যমুনা ঘোষণা করেছিলাম। সো কেন করেছিলাম, কি কারণে করেছিলাম, এটা আপনারা জানেন। পরবর্তীতে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে, আমরা একাত্মতা পোষণ করেছি। তো সো ইনফরমেশনের ভিত্তিতেই বলছি, ইনশাল্লাহ ডিসেম্বরের মধ্যে ইউনূসের সাথে ইনশাল্লাহ আমাদের ফাইনাল খেলা হবে। ডিসেম্বরের ভিতরে ইউনূসকে ইনশাল্লাহ বাংলাদেশ থেকে এই জগদ্দল পাথরের মতো যে চেপে বসে আছে আমাদের উপরে, তাকে ইনশাল্লাহ বিদায় করতে হবে এবং তার বিদায় ঘণ্টা ইনশাল্লাহ বাজবে। সবাইকে ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন শরীক হওয়ার জন্য, সংগ্রাম হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাংলা।